সোশ্যাল মিডিয়া উত্তাল একটা গানের ক্লিপিংসে শওকাত মাতচোর আইএসএফ এর নেতা, আইএসএফ এর কর্মীরা রীতিমতো এই গানটিকে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে ব্যবহার করছেন। কিন্তু যার দলের পক্ষ থেকে এই গান সামাজিক মাধ্যমে নির্বাচনের প্রচারে ঝড় তুলেছে, সেই আইএসএফ বিধায়ক, প্রাক্তন বিধায়ক বলাটাই ভালো, নওশাদ সিদ্দিকী আমার সঙ্গে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো আজ নওশাদ সিদ্দিকীর জন্মদিন। আপনারা জানেন বহুজন বহু মেসেজ আমাদের পেজেও করেছেন, নওশাদ ভাইকে উইশ করেছেন। নওশাদ ভাই, প্রথমে শুভ জন্মদিন। জন্মদিনের দিন স্ট্রং রুমে কাটছে, এটা প্রথমবার নিশ্চয়ই জীবনে? হ্যাঁ, প্রথমত আমি জন্মদিন ওইভাবে উদযাপন করি না, আমি বলে দিই। কারণ হচ্ছে জন্মদিন, বয়স বাড়ছে না, বয়স কমছে, মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তারপরেও তথাকথিত শুভেচ্ছা জানায়, তাকে তো শুভেচ্ছার প্রত্যুত্তর দিতে হয়, আপনাকেও যেমন দিলাম আমি। তো ব্যাপারটা হ্যাঁ একটা নতুন অভিজ্ঞতা। স্বাভাবিক আছে, এই দিনটা অনেকের কাছে স্পেশাল দিন। স্পেশাল দিনে আজকে স্ট্রং রুমকে পাহারা দিতে হচ্ছে। কারণ আপনারা জানেন যে ভাঙড়ের মানুষ দীর্ঘ 15 বছর পরে শান্তির সাথে এন্টায়ার ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে, এবং ভোটের পার্সেন্টেজ 96%, ভাঙড়ের 96 হয়েছে। ফলে তাদের ভোটটাকেও তারা খেতে ফলিয়ে দিয়েছে। খামারটা তো পাহারা দেওয়ার দায়িত্ব আমি নিয়েছিলাম। আমাদের নেতৃত্বরা আছে, ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা আছে, তাদের সাথে সাথে আমিও মাঝে মধ্যে আসছি। এখন আমি এসেছিলাম এখানে। তো দাদা, স্ট্রং রুম সামলানো এটা কতটা কঠিন বিষয় আপনার কাছেও? মানে এটা প্রথমবার অভিজ্ঞতা এরকম, সবাই নেতারা দেখছি স্ট্রং রুমকে আলাদা গুরুত্ব দিচ্ছে। এবারে ভোটটা কি ভাইটাল ভোট? অবশ্যই ভাইটাল ভোট। নওশাদ সিদ্দিকীর কাছে এই ভোটটা কি নিজের জায়গা ধরে রাখার ভোট, নাকি নিজেকে নতুন ভাবে চেনানোর ভোট? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমি জন্ম থেকে 28 বছর পর্যন্ত বিনা এমএলএ ছিলাম। তো স্বাভাবিকভাবে আরো 28 বছর বিনা এমএলএ হিসেবে কাটিয়ে যেতে পারবো, ওটা আমার লোভের ব্যাপার নয়, ধরে রাখা ব্যাপারটা নয়। যে লড়াইটা করছি মানুষের জন্য, আইনসভার মধ্যে থেকে সেই লড়াইটা কন্টিনিউ করা হচ্ছে জন্য। যদি না সুযোগ পাই আইনসভার বাইরে লড়াই করে যাব। অনেকে হয়তো জানে না যে আপনি বিধানসভার ভিতরে অনেক প্রশ্ন তুলেছেন, মানে মৎস্যজীবিতা থেকে শুরু করে খেলাধুলা সমস্ত কিছু নিয়ে আপনি প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। আপনার কি মনে হয় বর্তমানে যারা বিধায়ক হবেন এই পার্টিকুলার বিষয়টা ফোকাস করা উচিত, এবং নওশাদের এই বিষয়গুলো প্রচারে সে অর্থে আসে না কেন? এটা আক্ষেপ কি আছে আপনার? স্বাভাবিকভাবে আক্ষেপ তো থাকবেই। 4200 মতো টোটাল কোশ্চেন 5 বছরে জমা পড়েছে। টোটাল 294টা বিধায়কের, তার মধ্যে আমার প্রায় 430, 450 মতো জমা আছে। তো এটা আমি ওদের থেকে ব্যতিক্রমী। এক নম্বর সমস্যা হচ্ছে বিধানসভা টিভি না, লাইভ যদি বিধানসভা চলে না, তাহলে কি পারফর্ম করছে। দেখুন, আমি ভাঙড়ের মানুষের প্রায় 2,71,000 মতো ভোটারের আমি জনপ্রতিনিধি। তা আমি বিধানসভার মধ্যে যে কি করছি না করছি, এটা তো পাবলিকেরও জানা দরকার। সেই জানার স্কোপটা কোথায়? নাই তো। সে কবে বই আকারে বার হবে, কবে এইসব গল্প হলে হয়, পৌঁছায় নাকি? যদি সরাসরি হয়, দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে সাধারণ মানুষ সচেতন হবে, তার বিধায়ক কি করছে, বিধায়কের চাপে থাকবে। আর সাথে সাথে যারা কম্পিটিশন করতে চায়, আমি কম্পিটিশনে বিশ্বাসী। তাহলে ও এত ভালো একটা তথ্যভিত্তিক কথা বলেছে, কালকে আমি নতুন কিছু তথ্যভিত্তিক কথা বলবো। এই যে কম্পিটিশন হবে, বাংলার মানুষের লাভ, তো বাংলার পলিটিক্সের লাভ, বাংলার জনগণের লাভ, বাংলার লাভ, এটা হবে। এটা হচ্ছে না। অন্যান্য বিধানসভা টিভি আছে, আমাদের নাই। এই সুস্থ প্রতিযোগিতা যেটা আপনি বলছেন, আপনি তো বিধানসভার ভিতরে ছিলেন, আমাদের সেই সুযোগ হয় না। শেষ 5 বছরে কি আদৌ দেখেছেন মানে একটা তথ্যের উপর পাল্টা তথ্য কেউ দিয়ে আপনার যুক্তিটাকে খারিজ করছে, উত্তর দিচ্ছে? কতগুলো উত্তর পেয়েছেন আপনি? তথ্য ভিত্তিক উত্তর দেয়নি, হুং ভাং বলে বার হয়ে যায়। সমস্যা এখানে। তথ্য আছে সবটাই, সবটা নাই তো। আমি একদিন কোনো কোশ্চেন করেছিলাম, সেই ধরুন একটা প্রস্তাব এসেছিল, একটা কারখানা হবে, ইন্ডাস্ট্রি হবে, ডিমের ফ্যাক্টরি হবে, রঙের ফ্যাক্টরি হবে, কোন একটা প্রস্তাব এসেছিল। অ্যাকচুয়ালি ওটা হয়নি। আমি জানতে চেয়েছিলাম এখানে তাহলে মান্থলি এখন কত প্রোডাকশন হচ্ছে। উত্তর বলছে অ্যাকচুয়াল কত হচ্ছে জানি না, প্রোডাকশন হচ্ছে। এটা আমি বদমাইশি করে বলেছিলাম। ঠিক আছে, চেষ্টা করেছিলেন, আদৌ কিছু জানে নাকি সরকার? বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, তো সেই হচ্ছে কথা।
তো এই হচ্ছে সরকার চলছে, এটা আমি বদমাইশি করে করেছিলাম, এটা উচিত হয়েছে কি বলতে পারবো না। দর্শক বন্ধু আমি যদি ভুল করে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যে যেটা প্রস্তাব এসেছিল সেটা হয়নি, কিন্তু আমি প্রস্তাবকে ধরে প্রশ্ন করেছিলাম যে এখন ওখানে কত প্রোডাকশন আছে, সে ডিম হতে পারে, মাছ হতে পারে, মাংস হতে পারে, যা কিছু হতে পারে। উনি একটা বলে এত হচ্ছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ওটা বন্ধ হয়েছে, হয়নি ওটা প্রোগ্রাম। এই হচ্ছে চলছে। আমি তো বারবার চাই যে শান্তিপূর্ণ একটা ডিবেট হোক, তর্ক হোক, তর্ক, সুস্থ পরিবেশে সুস্থ ডিবেট হলে লাভটা কি হয় বলুন তো? আমাদের যে আমরা যে কাজের জন্য পাঠিয়ে 1,21,000 টাকা মাসে মাইনে পাই আমরা, জানেন? কম টাকা, 21,000 টাকার মাইনে করতে গিয়ে ছেলেদের জান বেরিয়ে যাচ্ছে। 10,000, 12,000, 8,000, 6,000 টাকার মাইনে করিয়ে ঘাম তাদের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। একটা কৃষক সারাদিন হাড় ভাঙা খাটুনি, সারা মাসের শেষে সে 8,000 টাকা ইনকাম করতে পারছে না। আর আমাদের 1,21,000 টাকা মাইনে, আবার জনগণের ট্যাক্সের টাকাতে ফোন করে 5,000 টাকা পাকামো হচ্ছে নাকি? এগুলো তো কিসের জন্য আমাদেরকে দিচ্ছে? আমরা যদি না পারফর্ম করি। তো এই আগামী দিনে আমার মনে হয় অ্যামেন্ডমেন্ট করা দরকার। কি amendment ওই করছেন? আমাদের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট আছে না, অ্যামেন্ডমেন্ট করা দরকার, যে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট করা দরকার। বিধানসভায় ন্যূনতম এই পারফর্ম করতে হবে, এত ঘন্টা থেকে বলতে হবে, উপস্থিতি থাকতেই হবে। তো ঠিক আছে, উপস্থিতি থাকতে হবে, ঠিক আছে, এই সবগুলো করা দরকার। এবং শিক্ষাগত যোগ্যতা, পঞ্চায়েতের মেম্বার থেকে আমি খুব শিক্ষিত নয়, মাস্টার্স আর বিএড করা এই ধরনের আছে, মাস্টার্স করেছি আমি। তো আমি এটাতে যাচ্ছি না, আমার শিক্ষা নিয়ে আমি বাড়াই করছি না, কারণ আমার কিছুই শিক্ষা নেই। আমি আপনাকে আমি অন ক্যামেরা বলছি, আমার কোন স্পোর্টস এর দরকার হলে প্রথম আমি ফুটবলে হলে আমি আপনাকে ফোন করি। আমি এই ধরনের ছেলে, কিন্তু আমি সব জানতা হরিদাস না, আমি এটা বিশ্বাস করি না। আমি জানি আপনি স্পোর্টসের সাথে বেশ মিশেছিলেন, আপনাকে ফোন করলে আমি অথেন্টিক পাবো। ঠিক একইভাবে সুন্দরবনে যদি আমার কিছু সমস্যা, সুন্দরবনের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে ওই এলাকা যারা কাজ করছে, যেমন যাদবপুরের আমাদের অধ্যাপিকার নাম বলে যাচ্ছি, মহিলাদেরকে নিয়ে উনি খুব কাজ করেন। উনাকে আমাকে একজন বামপন্থীরা বলেছে, উনি বামপন্থী, উনাকে ফোন করে যে মহিলাদের কি এম্পাওয়ারমেন্ট করতে গেলে কি করতে হবে সেটা জানা, এবং আরো যেটা যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে আমি যারা এইটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে, তাদেরকে এমএসকে, এসএসকে, মাদ্রাসার কি ব্যবস্থা ওই ফাইল আছে, তারা বলেছে, আমি নোট করে রেখে দিয়েছি। আপনি এগুলো নিয়ে চর্চা করেন? অবশ্যই অবশ্যই, যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে তাদের সাথে কথা বলি, আমি কালেক্ট করি, মানে ইনফরমেশন গ্যাদার করার পরে সেটাকে আমি ডেলিভার করি বিধানসভার মধ্যে। এটা তো স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক নিয়ম। তো এই পরিস্থিতি হওয়া দরকার। যে আমি শিক্ষার কথা জন্য বলছি, শিক্ষাগত যোগ্যতা ও মানদণ্ড হওয়া দরকার, এবং কে কত পার্সেন্টেজ উপস্থিতি, হ্যান ত্যান, এগুলো হওয়া দরকার। নাহলে শুধু জনগণের ট্যাক্সের টাকা এমএলএ এমপি হয়েছে, তার আপনার কি বলে তার লাইফটা চলে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ উপকৃত কি হচ্ছে? 3 কোটি 10.5 কোটি মানুষের জন্য 294 জন আইনসভার সদস্য, তাদেরকে সেই রকম লোক যাওয়া দরকার। তো নওশাদ ভাই, আপনি আপনার পরিবার থেকে কিছু টাকা এনে বিধানসভা এলাকায় খরচ করেছেন, এবং বিধানসভাতে বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন, যেগুলো পাস হয়নি বলে আপনি ওই খরচটা পরিবার সূত্রে খরচ করেছেন বিধানসভায়। 1,37,00,000 টাকা। 1,37,00,000 টাকা আপনি খরচ করেছেন আপনার বিধানসভায়, মানে কারণটা কি? এই পরিস্থিতি কেন তৈরি হলো হঠাৎ করে? 3,30,00,000 টাকার একজন বিধায়ক 5 বছরের কাজ করতে পারে। 17তম বিধানসভা চলছে, এটা এই নির্বাচন হলো 18তম বিধানসভা। 17তম বিধানসভার দুটো সেশন পর থেকে 10 লাখ করে পার ইয়ার বেড়েছে। আগে ছিল 3 কোটি, এখন 3,10,00,000 টাকা করে হয়েছে। এই সরি, বছরে 7 লাখ, এখন 70 লাখ, 5-7 কে 35, 3 কোটি। তো দুটো সেশনের পরে যখন হয়েছে 3,30,00,000 টাকা, আমার 3,30,00,000 টাকা আমার মাধ্যম দিয়ে কাজ হবে। তার মধ্যে একটা টাকা কিন্তু আমি হাতে নিতে পারবো না, আমি প্রস্তাব দেবো, দিয়ে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার, আফটার দ্যাট টেন্ডার হবে, তারপরে টেন্ডারের পরে আপনার হবে কি, আপনার কাজ হবে, ওটা সব আমি শুধু কাজগুলো দেখিয়ে দেবো। আমার কাজ ডিলে করেছে, টাইম কিল করেছে, আমাকেই ফাঁসাবার জন্য। নওশাদ সিদ্দিকী কাজ করতে পারছে না, কিন্তু আমি ওই ধরনের, আমি বৈধ কাজ করতে পারবো না এই ধরনের নাই একজন বিধায়ক হিসাবে, এটা তো আমাকে হারাতে পারবে না, আপনি ভালো করে জানেন। তো আমি কথা দিয়েছিলাম, যদি 3,30,00,000 মধ্যে 30 লাখ টাকা যদি কাজ করতে পারি, কাজ করতে দেয় সরকার, বাকি 3 কোটি টাকা আমি ফেরত নিয়ে আসবো, বাড়ি থেকে নিয়ে এসে খরচ করবো।
আবার 3 কোটি টাকা যদি কাজ করতে দেয়, 30 লক্ষ টাকা না আটকে দেয়, আমি আর 30 টাকা নেবো। তা ওরা 1,99,00,000 টাকার কাজ করার সুযোগ দিয়েছে। বাকি আমি 1,37,00,000 টাকা বাড়ি থেকে নিয়ে এসে কাজ করে দিয়েছি। আমি যে কমিটমেন্ট করেছিলাম এবং জনগণকে বলেছিলাম যে আপনাদের যে 1,30,00,000 টাকার মতো কাজ করতে দিচ্ছে না, এই জবাবটা কিন্তু আপনাকে দিতে হবে। জনগণের জবাব দিয়েছে, কারণ ওটা তো জনগণের ট্যাক্সের টাকায় কাজ করতে দিল না। তো এটাই হচ্ছে। দাদা, আপনার বিপক্ষে শওকত মোল্লা প্রার্থী হয়েছে। প্রার্থী হওয়ার পর আমি দেখলাম যে ওনার সমর্থকরাই বললেন যে ভাঙড়ে নয়, উনি ক্যানিং এ লড়তে চান। কোথাও গিয়ে কি আপনি প্রথম থেকেই অ্যাডভান্টেজ পজিশনে ছিলেন? এগুলো তো আপনি নিজে অ্যানালাইসিস করেছেন। দেখুন, একটা কথা বলি, কনফিডেন্স, ওভার কনফিডেন্স আমার নেই, কনফিডেন্স আমার আছে। 5 বছর ধরে মানুষের পাশে ছিলাম। যে বিধায়কের কাছে গেলে জুতো ছিঁড়ে যেত, সেই বিধায়ককে একটা ক্লাস 10-এর বাচ্চা ফোন করছে, কাকু কোথায় আছো, আমার স্কলারশিপে তোমার সই করে দিতে হবে। এই স্বাধীনতা পেয়েছিল আমার কাছ থেকে, এই অ্যাক্সেস পেয়েছিল। তাহলে আমি তার বাড়ি ছেড়ে গেছিলাম। একটা 10 বছরের ক্লাস 10-এর বাচ্চা আমাকে ফোন করবে? এই স্বাধীনতা কোন বিধায়ক দিয়েছে কাকে? তারা আমার রেখে দেয় তো। তুই ফোন করছিস কেন? আমি তাকে ফোন করবো, ঠিক আছে তোমার বাড়ি কোথায়, হ্যান তোমার নাম না, তোমার বাড়ির লোক যাবে, কাগজ নিয়ে সই করে তার বাড়িতে কাগজ পৌঁছে দেওয়ার ছেলে আমি। বিভিন্ন সার্টিফিকেট থেকে শুরু করে যা যখন চেয়েছে আমার সামর্থ্য অনুযায়ী আমি সব সহযোগিতা করেছি। এবং মানুষ আমি দাঁড়ে দাঁড়ে পৌঁছে যেতাম, পাড়ায় পাড়ায় পৌঁছে যেতাম। আমার নেতাদেরকে নিয়ে যেতাম না। নেতাদেরকে নিয়ে গেলে কি ডিস্টার্ব হয় জানে? নেতারাই সব ঘিরে রাখে নেতাদেরকে। নেতা তার নেতাকে ঘিরে রাখে, সাধারণ মানুষ অ্যাক্সেস পায় না, সব আটকে দিতাম আমি। কোনো জায়গায় 20 জন পেয়েছে, কোনো জায়গায় 100 জনে পেয়েছি। 20 জন পেয়েছি, তৃণমূলের লোকরা ছবি তুলে পোস্ট করেছে, নওশাদ সিদ্দিকীর পাশে লোক নেই। কিন্তু আমি আমার লোক দেখাতে যাইনি। আমি ওই 20 জনের সমস্যা শুনতে গিয়েছি, শুনে বিধানসভার মধ্যে উত্থাপন করেছি। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দেখবেন এখন অনেক বেড়েছে রাজ্যে, আমার প্রস্তাব রাখার জন্য বেড়েছে, পাচ্ছে না। মৎস্যজীবীদের দুরবস্থা, কৃষকদের দুরবস্থা, যা সমস্যা, আদিবাসী দলিত আমাদের ভাঙড়ে অনেক আছে, একটা হেভি সংখ্যায় আদিবাসী দলিত আছে, সেগুলো শুনেছি, শুনে সেগুলো তুলেছি। 5 বছর মানুষের সাথে ছিলাম, এটা পালস আমি তো বুঝতে পারি। আমি কি বলেছিলাম যে মমতা ব্যানার্জি কেন ফোন করে নাও, মমতা ব্যানার্জি আপনার, আমি বলেছিলাম দাঁড়াক না। কেন বলেছিলাম? যে শান্তিপূর্ণ ভোট হোক। যদি আমাকে মানুষ চাই আমি জিতবো না, তবে শান্তিপূর্ণ ভোট করিয়েছি, 50,000 লিড পাবো আমি। নওশাদ এত যুক্তি সহকারে কথা বলে, ভাবা যায় না, স্যালুট জানাই। এখানে অসংখ্য কমেন্ট আসছে, আমাদের পেশে 500 জনের কাছাকাছি লাইভ দেখছে। নওশাদ ভাই, নির্বাচনের প্রচারে চমকটা আপনার দল দিয়েছে। একটা গান সামাজিক মিডিয়ায় ভাইরাল, শওকত মাচ্চর, এই গানটার স্রষ্টাকে? আমাদের অফিসিয়াল এটা সং না, কে সাধারণ মানুষ করে দিয়েছে, এখন সেটা ভাইরাল। কানাডাতে দেখছিলাম, কানাডাতে ওই গান বাজছে। কানাডা না, গোটা বিশ্বের সমস্ত মানুষ দলমত নির্বিশেষে এই গানটা নিয়ে লোকেরাও শুনছে, ওরা করছে, মারাত্মক একটা আসছে, ইমপ্যাক্ট ক্রিয়েট হয়েছে। হ্যাঁ। আমি আজকে বিজেপির এক নেত্রী এবং এক নেতা দেখলাম যারা এই গানটার ভাইবস নিয়ে কথা বলছে। আপনার ভালো লেগেছে গানটা? মানে মজা পেয়েছেন তো? এটা তো বাস্তব। দেখুন, একটা কথা বলি, আমি কোনোদিন বিলোদা বেল্ট অ্যাটাক করিনি। সাহেব এর সাথে আমাকে গুলোবেন না, আমি অনুরোধ করছি। অনেকে শুনছে, আমার নিউজ ফিল্ডে এসেই যাচ্ছে, এত পোস্ট করছে মানুষজন। এই আমি একটা কথা বলছি, এই গানের সাথে আমাদের পার্টির কোনো অফিসিয়াল কানেকশন নাই। আপনি কি বিশ্বাস করেন শওকত মাচ্চর? এটা কি বিশ্বাস করেন? মানে শওকতের কর্মকাণ্ড নিয়ে আপনার কি মত? শওকত মোল্লা মাসচোর নয়, ছোট ওনাকে ডিগ্রি দেওয়া হচ্ছে। চুরি কি বলতে পারবো না, নয় বলতে পারছি না, আমি বলতে পারছি না। শওকত মোল্লা একজন খুনি, শওকত মোল্লা একজন সমাজ বিরোধী, শওকত মোল্লা একজন বোম বাঁধা নেতা। খুনি কেন বলছি? আইএসএফ এর নেতাদের খুন করেছে, রাজ্জাক্কা তৃণমূলের নেতাকে খুন করেছে শওকত মোল্লারা। শওকত বলেছেন হাইকোর্টে যাবে এই গান নিয়ে। আপনাকে লড়তে হবে, আপনি আবার হাইকোর্ট, আবার আমাদের 17খানা মামলা হয়েছে। 1 নম্বর কথা, এই হাইকোর্টে যাওয়ার ব্যাপারে অরিত্র যে আছেন না, বণিক, দত্ত বণিক, হ্যাঁ অরিত্র দত্ত বণিক, একটা পোস্ট আমাকে আমাদের ছেলেরা দেখাচ্ছিল, ভাইজান দেখেন, ওর খুব ভালো বলে, আমার ভালো লাগে। আমি মাঝে মধ্যে যখন ফিল্ডে আসে শুনি, নিউজ ফিডে আসে যখন, তো ওর পোস্ট করছে এই মর্মে, যদি হাইকোর্টে যায়, তাহলে হাইকোর্টে যদি জজ শুনতে চায়, তাহলে হাইকোর্টেও তো এটা বেজে উঠবে, তাহলে সেটা হবে। যেখানে বাকি ছিল না সরকার, সেখানে বাকিটা জায়গা শুনিয়ে দেবে বাজিয়ে। আপনি কনফিডেন্ট ফের বিধায়ক হচ্ছেন ভাঙড়ে? 50,000 ভোটে লিড পাচ্ছে। 50,000 ভোটে লিড পাচ্ছেন। স্যার, শওকতের রাজনৈতিক কেরিয়ার তো প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে, কারণ 5 বছরে লাগাতার আপনাকে আক্রমণ করেছে। প্রথমবার আমি দেখেছি যে আপনি ওর বিপক্ষে অ্যাডভান্টেজ পজিশনে কিছু ক্ষেত্রে আছেন বলে মনে হচ্ছে। 21-এ টাফ ছিল,
এখন টাফ না। এখন ব্যাপারটা বুঝে গেছেন। স্বাগত, আপনি যাদের ক্যান্ডিডেট দাঁড় করিয়েছেন, এটা আমি আপনাকে বলছি অন ক্যামেরা, এই ভারসাম্য, এটা এই পরিকল্পনাটা কে করেছে? আপনার পরিকল্পনা? মানে মীনাক্ষায় ক্যান্ডিডেট করেছেন প্রতীক মণ্ডল, আইএসএল এর রেফারি, আমার মনে হয় আমি এটা খুব ভালো করে বিষয়টি জানি, প্রাঞ্জলের পর খুব ভালো দক্ষ রেফারি প্রতীক মণ্ডল। এইরকম একাধিক জায়গায় মধ্যমগ্রামে এসএফআই এর প্রাক্তন নেত্রী এক তরুণীকে আপনি ক্যান্ডিডেট করেছেন। এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষকে খুঁজে বের করা, এরা কি আপনার কাছে হেঁটে এসে আসে, না আপনি এদের কাছে যান? আপনি পান কোথা থেকে? বোথ সাইড, কেউ হেঁটে আসছে, কেউ যেতে হয়, সবটাই আসবে এই আশা করাটা উচিত নয়, যেতে হয় মানুষের কাছে। আর এই ধরনের মানুষজন রাজনীতিতে আসলে নাই স্বচ্ছতা বাড়বে। বামেদের রেজাল্ট নিয়ে আপনার কি মত, এবং আপনারা একসঙ্গে জোটে এবছর কেমন ফলাফল এক্সপেক্ট করছেন? আমি জোর গলায় বলছি, বাম আইএসএফ এর এই জোটের শক্তি এবারে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আপনি কনফিডেন্ট বিধানসভায় আপনার সঙ্গে আরো একজন বাম, একাধিক বাম আইএসএফ এর যাবে? আপনি কনফিডেন্ট? যাক, অনেকে শুভ জন্মদিন উইশ করছেন, শেষে Thank you. তাদেরকে কি বলবেন? ধন্যবাদ জানাই, দু আশীর্বাদ করবে যেন ভালো থাকতে পারি। আমি দুটো জিনিস কোনোদিন করব না, সেটা একটা হচ্ছে ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য ধর্মীয় বিভাজন, আমার দ্বারাই হবে না। আমি ধার্মিক পরিবার, আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে নিজের ধর্ম মানে অপরকে রেসপেক্ট করো, সে জায়গাতে আমি আছি, সুতরাং আমি দ্বারা আমার হবে না, এটা করব না। দ্বিতীয় কথা হচ্ছে আমি দুর্নীতি করব না। এই দুটোর উপরে যাতে আমি দৃঢ়তার সাথে থাকতে পারি, এই জন্য আমাকে দু আশীর্বাদ করবে। অসংখ্য ধন্যবাদ নওশাদ ভাই, জন্মদিনে সময় দিয়েছেন। চোখ ক্যামেরার দিকে কম ছিল, স্ট্রং রুমে কে ঢুকছে তার দিকে বেশি চোখ ছিল। এটাই হয়তো রাজনীতিবিদদের আসল চরিত্র, যে রাজনীতিবিদ হয়ে উঠেছে নওশাদ সিদ্দিকী। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।